তারিখ আমাদের বই দিবে। বছরের নতুন বই পেয়েছি, আমাদের খুব আনন্দ হচ্ছে। বই উৎসবে কচি কাচার মেলা পরিমার্জনের কারণে প্রথম দিনে সব বই পাচ্ছে না 2 শ্রেণীর শিক্ষার্থী। বিদেশে আর বই ছাপানো হবে না জানান শিক্ষা উপদেষ্টা। বই ছাপার বাণিজ্যকে কি করে আরো সুশৃঙ্খল করব এবং যে একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরো উন্মুক্ত করব। গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বাড়তে থাকা উৎপাদন খরচ আর সিন্ডিকেটের জাতাকলে পিষ্ট দেশের কৃষক। পুরনো গরিব জীবনে নতুন বছর থেকে গেছে সংকটের ফুলঝুরি। রূপগঞ্জের রূপসী কাঞ্চন বাইপাস সড়কে দুর্ঘটনায় 3 জন নিহত, আহত 6। জয়পুরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জামায়াত নেতার মৃত্যু। ঘন কুয়াশার হিমেল হাওয়া উত্তরে বাড়িয়েছে শীতের তীব্রতা। সবচেয়ে বেশি ভুগছে খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বাড়ছে ভিড়। পল্লী কবির 122তম জন্মবার্ষিকী আজ। সংস্কারে ছোঁয়া নেই কবির বাড়িতে। এবার পল্লী মেলা না হওয়ায় হতাশ ভক্ত অনুরাগীরা। এবং কুড়িগ্রামে শীতের কুয়াশা ভেজা ভোরে খেজুর রস সংগ্রহের ধুম। গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা, বাড়ছে দূর দূরান্তের ক্রেতাদের ভিড়। Rainbow Paints, the color of joy. দর্শক, স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা। স্কুলে স্কুলে নতুন বইয়ের ঘ্রাণ। পরিমার্জনের কারণে ছাপায় দেরি হওয়ায় বছরের প্রথম দিনে সব বই পাচ্ছে না অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা। বুধবার পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করে শিক্ষা উপদেষ্টা বলেছেন, অপচয় রোধে বিদেশে আর ছাপানো হবে না পাঠ্য বই। স্কুলে স্কুলে নতুন বইয়ের ঘ্রাণ। বছরের প্রথম দিনে বই উৎসবে মেতেছে ক্ষুদে শিক্ষার্থীরা। শীতের সকালে আড়মোড়া ভাঙলেও অপেক্ষার প্রহর যেন শেষ হয় না কখন আসবেন অতিথিরা। সকালের হলুদ রোদে শুরু হলো উৎসব। সকালে ঘুম থেকে উঠে আমার অনেক ভালো লাগছিল যে আজকে 1 তারিখ আমাদের বই দিবে। বছরের নতুন বই পেয়েছি, আমাদের খুব আনন্দ হচ্ছে। বই পেয়ে শিক্ষার্থীদের সে কি বাঁধ ভাঙা উল্লাস। বুধবার সারা দেশ জুড়ে প্রাথমিক বিদ্যালয়গুলোর মাঠের চিত্র ছিল এমনই। আজকে থেকে আমরা পড়াশোনা করব। আমরা বাংলা, ইংলিশ আর গণিত বই পেয়েছি। পাঠ্য বই পরিমার্জনের কারণে 3টির বেশি বই বছরের প্রথম দিন পাচ্ছে না অষ্টম ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা। এজন্য দুঃখ প্রকাশ করেন এনসিটিবির চেয়ারম্যান। বলেন, বই উৎসবের নামে অপচয় হয়েছে বিগত সরকারের আমলে। বছরের পর বছর জানুয়ারি মাসের 1 তারিখে বইয়ের নামে যে উৎসবের নামে যে অপচয় হয়েছে, উৎসবের বাহুল্য বাদ দিয়ে আমরা শিক্ষাবর্ষের শুরুতে সকলের নিকট বই পৌঁছে, গুণগত মানসম্পন্ন বই পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। বুধবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পাঠ্য বইয়ের অনলাইন ভার্সন উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। বলেন, বই ছাপা বাণিজ্য বা একচেটিয়া ব্যবসাকে উন্মুক্ত করে আরো সুশৃঙ্খল করার চেষ্টা থাকবে। বই ছাপার বাণিজ্যকে কি করে আরো সুশৃঙ্খল করব এবং যে একচেটিয়া ব্যবসা সেটা কমিয়ে আরো উন্মুক্ত করব, সেটা প্রচেষ্টা চালিয়ে যাব। আগামী 5 জানুয়ারি প্রাথমিক ও দশম শ্রেণীর সব বই, 10 জানুয়ারি মাধ্যমিকের 8টি বই এবং 20 জানুয়ারির মধ্যে সব বই পাঠানোর চেষ্টা করা হবে বলে জানান শিক্ষা উপদেষ্টা। শাফিয়া ইসলাসনা, নিউজ 24, ঢাকা। বছরের প্রথম দিনেই চট্টগ্রামে প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত শতভাগ বই পেয়েছে শিক্ষার্থীরা। দ্রুত চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বইও কোমলমতি শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। তবে উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ ও নবম শ্রেণীতে বাংলা, ইংরেজি এবং গণিত সহ 3 বিষয়ের বই পেলেও শতভাগ বই পাবে 10 জানুয়ারি থেকে 20 জানুয়ারির মধ্যে। নতুন বছরে নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়।
নানা প্রতিবন্ধকতার মধ্যেও চট্টগ্রামে কোমলমতি শিক্ষার্থীদের হাতেই বছরের প্রথম দিনেই পৌঁছেছে বেশিরভাগ বই। প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী পর্যন্ত সব বিষয়ের বই পেয়ে খুশি শিক্ষার্থীরা। আজকে থেকে আমরা পড়াশোনা করব, খুব ভালো লাগছে। যেহেতু কারিকুলামের পরিবর্তন আসছে, নতুন করে আবার আপনার বইয়ের যে টেন্ডার, এই প্রক্রিয়াগুলো হওয়ার কারণে আসলে আমাদের এই প্রক্রিয়াটা একটু বিলম্বিত হয়েছে। তারপর আমরা আশা করছি জানুয়ারির মধ্যে শতভাগ শিক্ষার্থীর হাতে সব বই চলে যাবে। চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা বছরের শুরুতে বই না পেলেও উচ্চ মাধ্যমিকে ষষ্ঠ ও নবম শ্রেণীর শিক্ষার্থীরা পেয়েছে 3 বিষয়ের বই। বাংলা, ইংরেজি ও গণিত বই পেয়ে খুশি তারা। আমরা বাংলা, ইংলিশ আর গণিত বই পেয়েছি, খুব ভালো লাগছে। বইয়ের মানও বেশ ভালো, পড়তেও বেশ ভালো লাগে। তবে কয়েক সপ্তাহের মধ্যে শতভাগ বই পাবে শিক্ষার্থীরা, এমন আশা শিক্ষক ও অভিভাবক সহ শিক্ষার্থীদের। আমরা ক্লাস 10 এবং ক্লাস 6 কে শতকরা প্রায় 70% বই দিতে পেরেছি। যত তাড়াতাড়ি পাবে ওদের পড়াশোনার অগ্রগতিটা ততটাই ভালো হবে। যত সম্ভব দ্রুত বাচ্চাদের হাতে সবগুলো বই চলে আসলে ভালো। এই দিকে ক্ষুদ্রণী গোষ্ঠীর বই শতভাগ পেয়েছে বললেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার নতুন বছরের প্রথম দিন পূর্বাঞ্চলের বাংলাদেশে চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই আয়োজন শুরু হয়েছে। প্রধান উপদেষ্টা বলেন, বাণিজ্য মেলা মানুষকে নিজের উদ্যোগকে ও সৃজনশীলতাকে তুলে ধরার সুযোগ দেয়। এই সুযোগ কাজে লাগাতে হবে, আরও সমৃদ্ধ করতে হবে দেশের রপ্তানি। এজন্য ব্যবসায়ীদের এগিয়ে আসতে হবে। মাস জুড়ে মেলা চলবে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত, আর সাপ্তাহিক ছুটির দিনে রাত 10টা পর্যন্ত। আমরা দেখব মেলা, আমাদের উৎসাহিত করবে, কিন্তু ভবিষ্যতের মেলা সারা দেশ জুড়ে হবে, জায়গায় জায়গায় হবে, এবং এটা হলো চূড়ান্ত মেলা। সবাই আসবে, দেখতে আসবে, বুঝতে আসবে, শিখতে আসবে, বিনিয়োগ করতে আসবে। এখানে যারা দেখতে আসবে তাদের অর্ধেকাংশ হলো যারা বিনিয়োগ করতে চায়, সঙ্গী খুঁজতেছে, কোন ব্যবসাটা সে ধরবে, কোন ব্যবসাটাকে নিয়ে সে এগিয়ে যাবে। বুদ্ধিটা তো বিরাট সম্পদ, টাকার চাইতে অনেক বড় জিনিস। টাকা তো বুদ্ধির পিছিয়ে পিছিয়ে দৌড়বে। আমরা এখন বলছি টাকা নেই, টাকা নেই। টাকা নেই তো বিষয় না, বুদ্ধি নেই, বুদ্ধি নেই বলতে পারে। কেন বুদ্ধি থাকবে না আমাদের? বুদ্ধি থাকলেই টাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। নতুন বছরে কোনো নতুনত্ব নেই কৃষকের জীবনে। যে কাজে শেষ হয়েছে আগের বছর, সেই কাজ দিয়েই শুরু নতুন বছরের প্রথম দিন। উল্টো সমস্যার শেষ নেই কৃষকদের। একদিকে বেড়েছে উৎপাদন খরচ, আর অন্যদিকে মধ্যস্বত্বভোগীরা খেয়ে যাচ্ছে লাভের গুড়। সব মিলিয়ে নতুন বছরে সম্ভাবনার স্বপ্ন দেখতে সরকারের মুখাপেক্ষী কৃষকেরা। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। যে কৃষক এদেশের মাটিকে ধন ধান্যে পুষ্পে ভরেছেন, তাদের যেন দুঃখের শেষ নেই। কখনো কীটপতঙ্গে খেয়ে যায় ফসল, তো কখনো সারের দাম চলে যায় নাগালের বাইরে। ইদানিং বেড়েছে কৃষি শ্রমিক বা কামলা খরচও। এখন কামলা নিতে গেলে আপনি কমপক্ষে 1000 টাকা দিতে হয়, কমপক্ষে একদিন 1000। তাতে এক পাখিতে মনে করেন কতগুলো কামলা যায়, তো ওই পরিমাণ দাম তো আমরা পাই না। সঠিক সময় সার বীজ যেন আমরা পাই। দেখা গেল সরকার অনেক কিছুই করতেছে, কিন্তু কৃষকে এত কিছু পাইতেছে না। সার কীটনাশকের দাম বাড়লে বেড়ে যায় উৎপাদন খরচ। সবজির দাম নিয়ে তাই খুচরো বাজারে ক্রেতাদের যতই অভিযোগ থাকুক না কেন, কৃষকের ন্যায্য মূল্য থেকে যায় ধরা ছোঁয়ার বাইরেই। এনে ফুলকপির তো টাকা নেই, কে যা আসে কামলার পয়সাও হয় না আর কি। আমার কাছ থেকে এক ব্যাপারী কিনে নেয়, ওই ব্যাপারীর কাছ থেকে আর এক মহাজনী কিনে নেয়। এইভাবে দাম তারা বেশি পায়, আমরা কম পাই। ট্রাক্টর কৃষিকাজকে করেছে সহজ, কিন্তু তার দামও আকাশচুম্বী।
বর্তমানে এই গাড়িগুলির প্রাইস আছে প্রায় 20 থেকে 22 লক্ষ টাকা। সরকারে যদি ভর্তুকি হিসাবে কৃষকরা দিত, কৃষক সর্বোচ্চ উপকারী হইতো। ট্রাক্টরওয়ালারাও এরকম দাম নেয়, তারপরে এই সারওয়ালারাও এরকম দাম নেয়। নদী আর জমি দূষণ যেন মরার উপরে খাড়ার ঘা, যা কৃষিখাতকে ক্ষতিগ্রস্ত করেছে আরো। কারখানা পানি নাই মাসে আসে মাছ মরে দেখা, এই জন্য মাছ পাওয়া যায় না, আর বৃষ্টি নাই। কীটনাশক আর সার জমিকে উর্বর করলেও রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। নিজের হাতে ওটা তো সার টার কিছু দেওয়া না, ওটা ভালোই লাগে। ক্ষেতের গুলা সার সুর দেওয়া হয়, সার ছাড়া তো হয় না। নানাবিধ সমস্যার মাঝেও এই কৃষকেরাই মেটাচ্ছেন বাংলাদেশের সিংহভাগ খাদ্যের চাহিদা। সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের এই বাংলাদেশ, আর এই সোনার বাংলাদেশ গড়ার অন্যতম কারিগর হচ্ছেন আমাদের এই কৃষকেরা। তাদের সুখ দুঃখের কথা ভাববে সবাই, নতুন বছরে এটাই তাদের প্রত্যাশা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, মানিকগঞ্জ। দর্শক, ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বিভিন্ন পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন পর্যটকরা। আর এই পর্যটন কেন্দ্রের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই চলে যাব চট্টগ্রামের পতেঙ্গায়, সেখানে আছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, পর্যটকের ভিড় কেমন দেখছেন, কি বলছেন তারা, জানাবেন আমাদের। নববর্ষের শুভেচ্ছা সোহাগ আপনাকে। আমি পতেঙ্গা সমুদ্র সৈকতে এসেছি। দেখতে পাচ্ছেন যে পর্যটকদের ভিড় অনেক বেড়েছে, যেহেতু সকাল 10টা পর্যন্ত এখানে প্রবেশ করতে পারেনি কোনো পর্যটক বা দর্শনার্থী, যেহেতু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তো এই কারণে গতকাল সন্ধ্যা থেকে আজকে সকাল 10টা পর্যন্ত পর্যটকরা এখানে না আসতে পারলেও কিন্তু আমরা দেখছি 10টার পর থেকে পর্যটকদের উপস্থিতি অনেক বেড়েছে। দেখতে পাচ্ছেন এখানে পর্যটকের ভিড়ে কিন্তু অনেকটা মুখরিত, যেহেতু বছরের প্রথম দিন আজকে। তো বছরের প্রথম দিন সাগরের সাথে মিতালি গর্তে সবাই এখানে ছুটে এসেছেন, বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা ছুটে এসেছেন। হোটেল মোটেলগুলোতেও কিন্তু একেবারে কানায় কানায় পূর্ণ রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে হল রুমগুলো, তাদের যে রুমগুলো আছে সেখানে। তবে এবার পর্যটকদের ভিড় অনেক বেড়েছে। তো তার কারণে যেহেতু চট্টগ্রামের বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো আছে সেখানে নিরাপত্তার চাদরে ডেকে রেখেছেন। এখানেও তার কোনো ব্যতিক্রম নেই, যেহেতু চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতকে, এমনকি পার্কি সমুদ্র সৈকতকে ঘিরেই নানা উদ্যোগ নিয়েছে সিডিএ, একই সাথে সিটি কর্পোরেশন। জেলা প্রশাসক যেমনটা জানিয়েছেন যে এই পতেঙ্গা সমুদ্র সৈকত আন্তর্জাতিক মানের সৈকতে রূপ দেওয়ার জন্য তাদের যে পরিকল্পনা, সেই পরিকল্পনা কিন্তু আমরা দেখছি। তো সেই পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন জায়গায় কিন্তু উন্নয়ন কাজও হয়েছে। এ কারণে পর্যটকদের যে আকর্ষণ অনেক বেড়েছে। এ কারণে আমরা দেখছি পর্যটকরা ছুটে এসেছেন পতেঙ্গা সমুদ্র সৈকতে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন কুয়াকাটায় জবের কাছে। আপনাকে কুয়াকাটা সমুদ্র সৈকতে এই মুহূর্তে হাজারো পর্যটকদের পদচারণা রয়েছে। বিশেষ করে বছরের গত শেষ দিন এবং আজকের এই প্রথম দিনকে তারা উপভোগ করার জন্য সমুদ্র সৈকতে চলে এসেছে। এখন হাজারো পর্যটক রয়েছে, তারা কিছুক্ষণ পরে বছরের প্রথম দিনের সূর্যাস্ত দেখবে, এই জন্য এসেছে। আমার সাথে পর্যটকরা রয়েছে, আমি একজনের সাথে কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন, কি উপলক্ষে এসেছেন কুয়াকাটায়? কুয়াকাটাতে এসেছি আর কি, আমরা এসেছিলাম গতকাল, মানে হ্যাপি নিউ ইয়ার যেদিন হচ্ছে আমরা পালন করবো সেদিন 31-এ। তো এখানে এসেছি আর কি উপভোগ করার জন্য এখানকার সূর্যাস্ত অ্যান্ড এখানে কিভাবে উদযাপন করছে, অ্যান্ড এখানকার পরিবেশ ভিউটা খুবই ভালো লাগে। এটাই। কি কি ভালো লাগছে এখানে? এখানকার এই যে সমুদ্র, এখানকার পানি, দেন আমরা হচ্ছে এখানকার শুটকি, দেন আরো মানে ওভারঅল ভিউ হচ্ছে খুবই জোস। ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন? ঢাকা থেকে আসছি।
শুধু কুয়াকাটা সমুদ্র সৈকত দেখার জন্য। এখানে সূর্য যেটা আমার আধার হয় সেখান থেকে দেখা যায়, ফার্স্ট সূর্যটা দেখা যায়। এখানে সাগরটা অনেক সুন্দর এবং কুয়াকাটার পরিবেশটা অনেক আমার কাছে ভালো লাগে, তাই সময় পেলেই চলে আসি কুয়াকাটার সমুদ্র দেখার জন্য এবং কুয়াকাটার পরিবেশটা দেখার জন্য। এবং এখানে যখনই আসি না কেন বন্ধু বান্ধব একসাথে অনেক লোক। ধন্যবাদ। আমরা এতক্ষণ শুনেছি, পর্যটকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে বছরের প্রথম দিনটি সুন্দরভাবে কাটানোর জন্য তারা পরিবার পরিজনকে সাথে নিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছে। আজকের এই বছরের প্রথম দিনের সূর্যাস্ত দেখবে এই অপেক্ষায় তারা সৈকত এলাকায় রয়েছে। এতটুকু ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ। আমরা পর্যটনের আরও খবর জানতে চলে যাব রাঙ্গামাটিতে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। রাঙ্গামাটির খবর জানাবেন আমাদের। নববর্ষের শুভেচ্ছা। আপনি যে এখনই বলছিলেন একই পরিস্থিতি বিরাজ করছে দ্বীপের নগর রাঙামাটিতে। অসংখ্য পর্যটক এসেছেন, যেহেতু ইংরেজি নববর্ষ, দূর দূরান্ত থেকে পর্যটকরা এসেছেন। বিশেষ করে বাচ্চাদেরকে নিয়ে তারা কিন্তু বিভিন্ন পার্কে, পাহাড়ে, পর্বতে ঘুরে বেড়াচ্ছেন। যেহেতু সমুদ্র এবং পাহাড়ের মধ্যে কিছুটা ভিন্নতা রয়েছে, পাহাড়ে যারা পর্যটক আসেন তারা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘুরে বেড়ান, যার কারণে অনেক বেশি লোক সমাগম হয়তো দেখাতে পাচ্ছি না। তবে পার্ক এবং রাঙামাটি ঝুলন্ত সেতু, বড়েল পার্ক, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন পর্যটকরা এসেছেন। বিশেষ করে নবদম্পতিরাও কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছেন এবং তরুণ তরুণীদের উপস্থিতিও কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন জায়গায়। উচ্ছ্বাসের নগরীতে পরিণত হয়েছে রাঙামাটি, যেহেতু দীর্ঘদিন স্থবিরতা ছিল। স্থবিরতা কাটিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে অনেকে পরিবার পরিজন নিয়ে এসেছেন এবং আনন্দ উপভোগ করছেন। একই সাথে যারা পর্যটন সংশ্লিষ্ট আছে তারাও বলছেন যে রাঙামাটি আবারও প্রাণ ফিরে পেয়েছে পর্যটকদের জন্য। এরকম পরিস্থিতি যদি বিরাজ করে, পর্যটকরা যদি আসে এবং রাঙামাটিতে ঘুরে বেড়ান, তাহলে যেমন পর্যটন খাতে রাজস্ব আয় বাড়বে, তেমনি রাঙামাটি আরো বেশি পরিচিত লাভ করতে পারবেন এবং বলছেন যে এভাবেই যদি রাজনীতি পরিবেশ সবকিছু ঠিক থাকে, তাহলে রাঙামাটিতে এই নববর্ষকে কেন্দ্র করে পর্যটকের ফল পাবে। তো রাঙামাটিতে এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দর্শক, বছরের প্রথম দিনে পর্যটন কেন্দ্রগুলোর খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। থাকবো না আর আপনার বাড়িতে। প্রতিদিন পানির সমস্যা নিয়ে বাসায় থাকা যায় নাকি? চলো। কি পাম্প সারস? দিন না যেতেই পাম্প শেষ। লাগাইছেন তো বাজে পাম্প। আপনার লাগবে আরএফএল ওয়াটার পাম্প। শতভাগ মসৃণ ব্রাশ ইম্পেলার নিশ্চিত করে অধিক পানির ফ্লো। আরএফএল ওয়াটার পাম্প অন করলে পানির তুফান। দর্শক, আবার স্বাগত সংবাদে। সাভারের বিরুলিয়ার গোলাপ গ্রামের মাঠে মাঠে ফুলের সমারোহ। ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বাগানের সৌন্দর্য দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। সেখানকার আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, নতুন বছরে গোলাপ গ্রামের বাগানে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এই মুহূর্তে? সোহাগ বক্স, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন এবং ইংরেজি নববর্ষের শুভেচ্ছা এবং শুভেচ্ছা একে অপরকে জানাতে কিন্তু তারা প্রকৃতির একদম কাছাকাছি এখান থেকেই ফুল দিয়ে একে অপরকে ফুল দিয়ে বরণ করেছে। এবং এখানে যারা গোলাপ প্রেমী তারা গোলাপের গ্রামে এসে কিন্তু আপনারা দেখছেন যে ফুল নিয়েছে। যেহেতু তাদের সাথে কথা বলেছি, তারা বলছে শহরের যান্ত্রিক জীবনের একটু বিশ্রাম নিতে কিন্তু তারা সশৈলে কিন্তু গোলাপ গ্রামে আসছে এবং একে অপরের সাথে হাত ধরে আসছে এবং ঘুরতে এসেছে, একই সঙ্গে এখান থেকে ফুল কিনে নিয়ে যাচ্ছে। এবং এই যে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে এত সুন্দর একটি গ্রাম যে যেদিকে চোখ যায় ফুল আর ফুল। এবং যেহেতু এই গোলাপ গ্রাম এবং লাল সবুজের যে গাছ, অর্থাৎ
গোলাপ কিন্তু লাল টকটকা গোলাপ কিন্তু ফুলছে এবং একই সঙ্গে আপনার যদি দেখায় যে এই যে সাভারের বেরুলিয়া এলাকায় যে ঢুকতেই যে সৌন্দর্য আপনারা যদি আমি দেখাই যে এখানকার গোলাপ প্রেমীরা আসলে কি পরিমাণ আসতে শুরু করেছে এবং ভিড় করেছে এবং তারা কিন্তু ফুল নিয়ে যাচ্ছে, একই সঙ্গে তারা ফুল এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে এবং যেহেতু এক একটা গোলাপ কিন্তু এখন বিক্রি করা হচ্ছে 15 থেকে 20 টাকা। এই ছিল গোলাপ গ্রামের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ মুক্ত রাখতে চায় বিএনপি। দুপুরে চট্টগ্রামের নিজ বাসভবনে বঞ্চিত ব্যবসায়ী ফোরামের সাথে আলোচনায় এই কথা জানান তিনি। বলেন, শেখ হাসিনা পালানোর অনেক আগে থেকেই সংস্কারের 31 দফা প্রস্তাব দিয়ে আসছে বিএনপি। এখন যারা সংস্কারের কথা বলছেন তখন তাদের কাউকে দেখা যায়নি। সংস্কার হবে জনগণের ভোটে, জনগণের মতামতে, সংস্কার হবে পার্লামেন্টে, যা টেকসই হবে বলেও মন্তব্য করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। সংস্কার করতে হবে জনগণের মতামত নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে পার্লামেন্টে সংস্কার। এর বাইরে আবার কিসের সংস্কার? এর বাইরে কোনো সংস্কার নেই। সংস্কার হবে পার্লামেন্টে জনগণের ভোট নিয়ে, মতামত নিয়ে হবে, যেটা টেকসই হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে সারা দেশে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে জাতীয়তাবাদী ছাত্র দল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরে উৎসবমুখর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বেলা 12টায় দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। অংশ নেন বিপুল সংখ্যক নেতাকর্মী। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দীর্ঘ 17 বছর পর পঞ্চগড়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকাল 11:30টার দিকে মেহেরপুর সরকারি কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। সুনামগঞ্জেও পৌর শহরের পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয় থেকে হাজারো নেতাকর্মীদের সমাগমে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। সারা দেশের মতো রাজবাড়ীতেও নানান আয়োজনে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে জেলা ছাত্রদল। নোয়াখালীতে ব্যতিক্রমভাবে ঘোড়ার গাড়ি সাজিয়ে ছাত্রদলের বর্ণাঢ্য র্যালি। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। নরসিংদীতে ছাত্রদল কর্মী হুমায়ুন হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে সেনাবাহিনী। পুলিশের কাছে হস্তান্তর করলে তাকে গ্রেপ্তার দেখানো হয়। সেনাবাহিনী জানায়, সোমবার দিবাগত রাত 8টায় 5 দুনার একটি বাড়িতে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন শাহ আলম। এলাকাবাসী ভয় দেখাতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তিনি পরে সেনাবাহিনীর 2টি বিশেষ টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাড়িটি ঘেরাও করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় শাহ আলমকে সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করানো হয়। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, গুলি এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা বেশ কিছু গুলির খোলস উদ্ধার করা হয়। তার কাছ থেকে আমরা একটা ফাতে অস্ত্র উদ্ধার করি, যেটা সেমি অটোমেটিক একটা পিস্তল, টার্কিশ মেড, এবং সেখান থেকে 1 রাউন্ড লাইভ অ্যামুনিশন এবং বাকি 9 রাউন্ড আমরা ফায়ারকৃত অ্যামুনিশনের খালি খোসা যেটা আছে সেটা আমরা ওখান থেকে উদ্ধার করতে সক্ষম হই। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নারায়ণগঞ্জের রূপগঞ্জে রূপসী কাঞ্চন বাইপাস সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 6 জন। সকালে রূপসী কাঞ্চন সড়কের হাটাবু জেলেপাড়া এলাকায় প্রাইভেট কারের চাপায় 2 পথচারী নিহত হয়, আহত হয় 4 জন। এদিকে একই এলাকায় মোটরসাইকেলের সাথে ইট ভর্তি ট্রাক্টরের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে 2 জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও জয়পুরহাটে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দেলোয়ার হোসেন নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। বুধবার সকালে জয়পুরহাট সদর উপজেলার গোয়াবাড়ি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। গাজীপুরে অনিয়ম দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মুজিবুরকে দুদকে তলব করা হয়েছে। বিএনপির রাজনীতি করলেও অভিযোগ আছে, আওয়ামী লীগের শাসনামলে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ছত্রছায়ায় হয়েছেন বিপুল সম্পদের মালিক। এ নিয়ে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছে চাপা ক্ষোভ।
তবে দুর্নীতির কথা অস্বীকার করেছেন এই নেতা। গাজীপুর থেকে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2001 সালে কালিয়াকৈর পৌরসভার মেয়র হওয়ার পর ভাগ্য খুলে মুজিবুর রহমানের। বিএনপি নির্বাচন বর্জন করলেও হাইকমান্ডকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের সমর্থনে 2011 ও 2022 সালে মেয়র নির্বাচিত হন মুজিবুর। অভিযোগ রয়েছে মোজাম্মেল হকের ছত্রছায়ায় পৌরসভার বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জমি ও প্লটের মালিক হয়েছেন সাবেক এই মেয়র। আর এত সম্পদ নিয়ে প্রশ্ন স্থানীয় বিএনপি নেতাকর্মীদেরও। আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা যেভাবে দুর্নীতি করে করছে এরকম ভাবে তো, তাছাড়া দণ্ডে এত সম্পদের মালিক কি করে হইলো? অবশ্যই তার দুর্নীতি, এটা অবশ্যই তাই ওই দুর্নীতি হয়েছে দেখে এরকম মামলা। আশা করি ওনার এই সম্পদের যা কিছু সম্পদ আছে এই সম্পদের বিবরণী উনি উপস্থাপন করবেন। যদি সঠিক তথ্যপাত্র উনি দিতে পারেন তাহলে জনগণ সেটা গ্রহণ করবে। এছাড়া তার স্ত্রী সন্তানের নামেও রয়েছে বিপুল সম্পত্তি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বিএনপি ক্ষমতায় নির্বাচনে নাই, উনি অথচ নির্বাচন করেছেন। কি করে কালিয়াকৈর পৌরবাসীকে ধোঁকা দিয়েছে, সেই তার নামে অগাধ সম্পদ করেছে, এইটা সত্যতা যাচাই করে ওনাকে যেভাবে আইনের আওতা আনা যায় সেই ব্যবস্থা করবেন। তবে দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জনের কথা অস্বীকার করেছেন মুজিবুর রহমান। মানুষের যদি আমি ক্ষতি করতাম, যদি মানুষের আমি নির্যাতন করতাম, মানুষের কাছে সুবিধা নিতাম, তাহলে কি ঘরে হইয়া থাকার পর মানুষের ভোট দিত? অসুবিধা নাই, ইনশাল্লাহ আমার এগুলা নিয়ে কোনো নাই। আমার শতভাগ জবাব দেওয়ার মতন আছে বা সম্পদ বিবরণী চাইছে, আমি দিয়ে দিব। এদিকে সম্পদের হিসাব দিতে 5 জানুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে পৌরসভার সাবেক মেয়র মুজিবুর রহমানকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সাতক্ষীরায় জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আবু সাইদ ও আসিফের গ্রাফিতির উপর জয় বাংলা লেখা নিয়ে ক্ষুব্ধ এলাকাবাসী। রাতের অন্ধকারে কে বা কারা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের দেয়ালে স্লোগানটি লিখে যায়। অবিলম্বে এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাতক্ষীরার সমন্বয়করা। মঙ্গলবার দিবাগত রাতে কোনো এক সময় কে বা কারা সাতক্ষীরার নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ের মূল ফটকের দেয়ালে জুলাই বিপ্লবের শহীদদের গ্রাফিতির ওপর জয় বাংলা লিখে রেখে যান। সকালে বিষয়টি দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী। রাতের আধারে আবু সাইদের এই যে লেখার উপরে যে জয় বাংলা লিখছে, এটা আসলে ঠিক হয়নি। আমরা চাই এদেরকে বিচার হোক। তবে দিনভর স্কুল চললেও প্রতিষ্ঠানটির কারোরই নজরে পড়েনি বিষয়টি। তবে সাংবাদিকদের কাছে জানতে পেরে সন্ধ্যায় লেখাটি মুছে ফেলতে দেখা যায় স্কুল কর্তৃপক্ষকে। এটা যে রাত্রিতে করছে, এটা গেটের বাইরে, আমার এটা গেটারতে ছিল না আর কি, কারণ আমি থাকি গেটের ভিতরে। নেটবেলা লেখার সুযোগ নেই, হয়তো রাতে কে বা কারা লিখছে বলে আমি মনে করি। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ফুটেজে সাতক্ষীরার সাবেক জেলা যুবলীগ নেতা ওয়াহিদ পারভেজকে স্লোগানটি লিখতে দেখা যায়। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সাতক্ষীরার সমন্বয়করা। তারা আমাদের এই শহীদ ভাইদের রক্তের উপর দিয়ে এসে এই নামটি এখন, এই স্লোগানটি এখনো লিখে গেছে, এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই এবং সাতক্ষীরা জেলার যে প্রশাসনের দায়িত্বে আছে যেসব কর্মকর্তারা, তাদের কাছে আমরা আমাদের আহ্বান থাকবে যত দ্রুত সম্ভব এদেরকে চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে। বৈষম্য বিরোধী জুলাই বিপ্লবে শহীদদের নিয়ে ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় উত্তরের জেলাগুলোতে বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে বৃষ্টির মতো পড়তে থাকে কুয়াশা। বেলা বাড়লে কুয়াশা কমলেও কষ্টে দিন পার করছেন গ্রামাঞ্চলের খেটে খাওয়া মানুষ। অপরদিকে হাসপাতালগুলোতে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা বাড়ছে। বেশিরভাগই নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পৌষের ঘন কুয়াশার চাদরে ঢেকেছে ইংরেজি নববর্ষের প্রথম দিন। কুয়াশার আবরণের সঙ্গে বইছে শীতল হাওয়া। শৈত্যপ্রবাহ না হলেও কনকনে ঠান্ডা। দিনাজপুরে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। গত 3 দিন ধরে সূর্যের দেখা না পাওয়ায় শীতে কাঁপছে এই জনপদের মানুষ। এই যে আমরা ধান কাটতেছি, এদের সহ্য ওঠে না, মানে খুব আমাদের কষ্ট হয়। প্রচুর শীত, প্রচুর। এমন শীত লাগছে কানে হাতে পায়ে
ঠান্ডা লাগতেছে খুব। বাচ্চা কাচ্চা নিয়ে খুব মানে কষ্টে দিন কাটাচ্ছি। ঠান্ডার জন্য গাড়ি চালা যায় না, হাত পা প্যাসেঞ্জার পাওয়া যায় না। নতুন করে শীতের তীব্রতা বেড়েছে পঞ্চগড়ে। শহর ও গ্রামের সড়কগুলোতে বিভিন্ন যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। বুধবার সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয় 11.7 ডিগ্রি সেলসিয়াস। যে শীত আমরা ভাবি নাই যে এতটা শীত হবে। খুব কুয়াশা, ঠান্ডা। গরিব মানুষের জন্য যদি 2-4টা কম্বল টম্বল মানুষের দেয় তাতে আল্লাহর খুব উপকার হইতো। আমরা যে ভ্যান ট্যান নিয়ে আসে 2 টাকা ইনকামের জন্য, যে কুয়াশা তাপমাত্রা, এই কুয়াশার জন্য যাত্রী ভ্যানে চড়তে চায় না। কনকনে ঠান্ডায় কাবুল, লালমনিরহাটের তিস্তা, ধরলা ও সানিয়াজান নদীর তীরবর্তী খেটে খাওয়া মানুষ। ঘন কুয়াশায় দিনমজুর সহ নিম্ন আয়ের মানুষ জীবিকার তাগিদে দেরিতে হলেও কাজে বের হচ্ছেন। ঠান্ডা, প্রচুর ঠান্ডা। মানুষের যে অবস্থা, ঘর থেকে বের পায় না, কম্বল ছাড়া অনেকক্ষণ ঘর থেকে বের হবে না। কুয়াশার জন্য আকারে দেশ এখন অন্ধকার হয়ে গেছে। প্রচুর ঠান্ডা, কুয়াশা বেশি, ঠান্ডা বেশি। আমরা গরিব লোক এখন কর্মরাস্তা যাচ্ছি। যে দেশের আবহাওয়া, তাতে তো কাজ কামাই হয় না, ওইভাবে তো সুখ দুঃখে চলি। এমন অবস্থা আরো 2-1 দিন থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরো একটা বিরতির, সাথেই থাকুন। ডুডলস আবার স্বাগত নিউজ 24 দেশের সংবাদে। দেশের রাজনৈতিক অস্থিরতা, বন্যা, বিশ্বব্যাপী মন্দা, নানামুখী বিধিনিষেধের মধ্যেও কন্টেইনার ও খোলা পণ্য হ্যান্ডলিংয়ে 2024 সালের নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। বুধবার সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস.এ. মনিরুজ্জামান এসব তথ্য জানান। বিগত বছর চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং করা হয়েছে 32,75,000 এককের কিছু বেশি, যা গত বছরের তুলনায় প্রায় 2,24,000 একক বেশি। তবে এবারও কমেছে জাহাজের আনাগোনা। একই সময়ে জাহাজের সংখ্যা কমেছে 236টি। আমরা এই বছর 3.27 মিলিয়ন টিইউস কন্টেনার হ্যান্ডলিং করেছি, যা ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। একইভাবে 123 মিলিয়ন মেট্রিক টন অফ কার্গো হ্যান্ডলিং করেছে। পল্লীকবি জসিম উদ্দিনের 122তম জন্মবার্ষিকী আজ। প্রতি বছর এ উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত বাড়িটি সংস্কার করা হলেও এবার সংস্কারের কোনো ছোঁয়া লাগেনি। তাছাড়া মাসব্যাপী জসিম পল্লী মেলা অনুষ্ঠিত হলেও এবছর কোনো আয়োজন না থাকায় হতাশ ভক্ত অনুরাগীরা। এইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায় রেখেছি 2 নয়নের জলে। কিংবা তুমি যাবে ভাই, যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, গাছের ছায়ায়, লতায়, পাতায়, উদাসী বনের বায়। এমন শত কবিতা, গল্প, নাটক আর গানের মাধ্যমে পল্লী মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরে যে কবি পেয়েছিলেন পল্লী কবির উপাধি, সেই পল্লী কবি জসিম উদ্দিনের 122তম জন্মবার্ষিকী আজ। যার লেখনীতে বাংলা সাহিত্যের ভাণ্ডার সমৃদ্ধ হয়েছে, সেই কবির বাড়িটি এখনো পড়ে আছে অযত্নে আর অবহেলায়। কবির বাড়িটিকে ঘিরে বিভিন্ন সময় নানা উদ্যোগের কথা শোনা গেলেও তা বাস্তবের রূপ নেয়নি কখনো। ফলে দেশের বিভিন্ন স্থান থেকে আসা কবির ভক্ত ও দর্শনার্থীরা হচ্ছেন হতাশ। আগের যুগের যে স্মৃতিগুলো, তিনি যে জিনিসগুলো ব্যবহার করেছেন সেগুলো আগের মতো সংরক্ষণ করা নাই। কবিতা পড়েছি, তবে বেশিরভাগ কবিতাগুলোই ছেঁড়া, ঠিক মতো পড়া যাচ্ছে না। যেগুলো উনি ব্যবহার করতে ওগুলো দেখলাম, কিন্তু ওইগুলো আসলে অযত্নে আছে। এদিকে প্রতি বছর জসিম উদ্দিনের জন্মবার্ষিকী উপলক্ষে অম্বিকাপুর কবির বাড়ির আঙিনায় মাসব্যাপী জসিম পল্লী মেলা অনুষ্ঠিত হলেও এই বছর সেই মেলা না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা ও সাহিত্য ব্যক্তিত্বরা। দূর দূরান্ত থেকে লোকজন আসে, এই প্রতি বছর একটা ওয়েট করে যে পল্লীকবি জসিম উদ্দিনের বাড়ি যাব, তার সংগ্রহশালা দেখব। সংগ্রহশালায় বিভিন্ন ডকুমেন্টারি দেখানোর সুযোগ ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গেছে। কবিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সংশ্লিষ্ট আহ্বান সমাজের প্রতিনিধি। রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করা এবং আরো বেশি বরাদ্দ দিয়ে ওইটাই একটি পূর্ণাঙ্গ একটা সংস্কৃতি কেন্দ্র তৈরি করা হোক।
পল্লী কবির স্মৃতিকে বাঁচিয়ে রাখতে সরকার দ্রুত কবির বাড়িটির সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবে, এমনটাই প্রত্যাশা ভক্তানুরাগীদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শীতে কুড়িগ্রামে ধুম পড়েছে খেজুরের রস সংগ্রহের। ভোর থেকে চলে রস নেয়ার কাজ, এরপর শুরু হয় গুড় তৈরির আয়োজন। টাটকা রস খেতে ভিড় জমান ক্রেতারা। খেজুর রস আর গুড়ের চাহিদার কথা মাথায় রেখে ব্যক্তিগত উদ্যোগে গাছ লাগানোর তাগিদ কৃষি বিভাগের। পূব আকাশে সূর্যের আনাগোনা, কুয়াশা মোড়ানো অলস ভোরে খেজুর রস সংগ্রহে ব্যস্ত গাছেরা। কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের আদিবাস এলাকার খেজুর রসের নাম সবার মুখে মুখে। টাটকা রসের স্বাদ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা। 15 কিলোমিটার পথ অতিক্রম করে সকালবেলায় কুয়াশার মধ্যে আসছি মূলত খেজুর রস খাওয়ার জন্য এবং গুড় সংগ্রহ করার জন্য। এত সকালে আমার এখানে আসা। একদম খাঁটি যে খেজুরের রস পাড়া সাথে সাথে পাড়া, ওইটাই আমরা খাইছি এবং স্বাদ অনেক ভালো ছিল। গাছেরা জানান, দীর্ঘ সময় অপেক্ষার পর গাছ থেকে রস সংগ্রহ শুরু করেন তারা। এরপর আয়োজন শুরু হয় গুড় তৈরির। রস বিক্রি করেন 80 টাকা লিটার, আর গুড় বিক্রি করেন 300 টাকা কেজিতে। আমার তো মূলত গুড় তৈরি করা রস। এখন এখানে যদি আইসি লোকজন সবাই খাতে চালে তখন দিই। 6টা-7টা পর্যন্ত রস থাকে, পাওয়া যায়। 80 টাকা লিটার আমরা বিক্রি করি, গুড় 300 টাকা কেজি বিক্রি করি। পিঠাপুলির দেশে খেজুর গুড়ের চাহিদার কথা মাথায় রেখে ব্যক্তি উদ্যোগে গাছ লাগানোর তাগিদ দিয়েছে কৃষি বিভাগ। দূর দূরান্ত থেকেও কিন্তু বিভিন্ন রকমের ভোক্তা এখানে আসছে এই খেজুরের গুড় নেওয়ার জন্য। তো আমার মনে হয় যে ব্যক্তিগত উদ্যোগে যদি অন্যরাও এরকম একটা উদ্যোগে এগিয়ে আসে তাহলে তারা আর্থিকভাবে লাভবান হতে পারবে। কুড়িগ্রামের বেলগাছা ইউনিয়নের কেবল আদিবাস এলাকায় খেজুর গাছ রয়েছে 260টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই ছিল দেশের সংবাদে। ধন্যবাদ সবাইকে।